নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকমই আরও সত্যি ঘটনা অবলম্বনে ভূতের গল্প শোনার জন্যে। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, বর্ধমানের ডাকবাংলো। সেই কোন সকালে বেরিয়েছি, এখন দুপুর হতে চলল। আমরা দোকানেই এখন অবধি পৌঁছাতে পারলাম না। এরপর ওখানে পৌঁছে মাল ডেলিভারি করে এতটা পথ আবার ফেরা, আজকে নির্ঘাত বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। বুঝে পাই না বাবা, কী দরকার এত দূরে দূরে অর্ডার নেওয়া? যেতে তো সেই আমাদেরই হয়, নিজে তো ঠান্ডা ঘরে বসে পয়সা গুনবে। সেই কলকাতা থেকে নাকি বর্ধমান, ভাবা যায়? আমার মাথা এক প্রকার গরম দেখে মানিক বলল, কি আর করবি বল, রোজগার করতে হলে এইটুকু কষ্ট তো করতেই হবে। আর ওই লোকটাও তো বলল দোকানটা নাকি সামনেই, বেশিক্ষণ লাগবে না। দেখ না, আরেকটু এগোলে হয়তো আমরা পৌঁছে যাব। ধুর, সে কখন থেকে তো এগিয়েই চলেছি, দোকান তো দূরের কথা, দোকানের টিকিটুকুও তো নজরে পড়ছে না। আরও কিছুটা পথ এইরমই গালমন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম দোকানের সামনে। তারপর গাড়ি থেকে নেমে মাল নামিয়ে গোডাউনে সব মাল গুছিয়ে রেখে হিসেব নিকেশ করে টাকা বুঝে নিয়ে যখন বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিলাম, তখন সন্ধে 7টা বেজে গেছে। আমরা যে জায়গাটাতে এসছি এটা শহর থেকে একটু ভিতরে, যার ফলে সন্ধে নামতেই এই পথে লোকজনের চলাচল বেশ অনেকটাই কম। দেখে মনে হবে যেন রাত 12টা-1টা বেজে গেছে। আমি মানিককে বললাম, দেখলি তো কত দেরি হয়ে গেল, এখন জোরে গাড়ি চালিয়েও তো লাভ নেই, সেই তো রাত 10টা-11টার আগে তো বাড়ি ফেরা যাবে না। ঠিক আছে, ছাড়, দেরি যখন হয়ে গেছে আর কি করা যাবে। বেকার তাড়াহুড়ো করে লাভ নেই, ধীরে সুস্থেই চ। আরে তার মধ্যে দেখ না, সন্ধ্যের মধ্যেই এখানকার রাস্তাঘাটগুলো কীরকম নির্জন হয়ে গেছে। তার মধ্যে বলতো সঙ্গে এত কটা টাকা আছে, আচ্ছা ঝামেলা। হ্যাঁ, তা ঠিক বলেছিস। চল, আর দেরি করা ঠিক হবে না, ঠাকুরের নাম করে রওনা দিই। এরপর ছোটা হাতিটা স্টার্ট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তাঘাট সত্যি খুব নির্জন, কয়েকটা বাড়িঘর ছাড়া আর যেন কিছুই চোখে পড়ছে না। আমি মাঝে মাঝে হাত ঘড়ির দিকে তাকিয়ে আবার গাড়ি চালানোতে মনোযোগ দিচ্ছি। তখনই কোথার থেকে একটা কালো বিড়াল হুট করে গাড়ির সামনে চলে আসে। আমি বিড়ালটাকে বাঁচাতে সজোরে ব্রেক মেরে স্টিয়ারিং ঘুরিয়ে দিলাম, আর গাড়িটা গিয়ে ধাক্কা খেলো রাস্তার ধারে একটা ল্যাম্প পোস্টে। তুই ঠিক আছিস তো? লাগেনি তো কোথাও? না না, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? আজ না দিনটাই খারাপ, ধ্যাত। এরপর আমরা দুজনে গাড়ি থেকে নামলাম। সামনে গিয়ে দেখলাম গাড়ির একটা হেডলাইট ভেঙে চুরমার হয়ে গেছে, মডগার্ডটাও বেঁকে গেছে, আর অনবরত ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এ তো ভালো লক্ষণ নয়, গাড়ি স্টার্ট হবে তো? আমি তাড়াতাড়ি গিয়ে গাড়িটা স্টার্ট দিতে গিয়ে দেখি, যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই, গাড়ি আর কোনো মতেই স্টার্ট নিচ্ছে না। এখনই রাত বিরেতে মেকানিক পাবো কোথায়? আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেখানে দূর দূরান্তে বাড়িঘরও তো কিছু চোখে পড়ছে না। এবার কি করবি ভাই? মাঝ রাস্তায় এইভাবে তো দাঁড়িয়ে থাকা যাবে না, সঙ্গে আবার এতগুলো টাকাও রয়েছে। কিছু একটা উপায় বার কর। কি করি বলতো, মাথায় তো কিছুই আসছে না, রাতও তো ক্রমশ বেড়েই চলেছে। এক কাজ করি, চল একটু হেঁটে এগিয়ে দেখি, যদি কোনো ঘর বাড়ি চোখে পড়ে তাদের কাছেই না কোনো সাহায্য চাওয়া যাবে। আর তো সেরকম কিছু মাথাতেই আসছে না। হ্যাঁ, তাই কর, আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি চল, হাঁটা দি। এরপর আমরা দুজনে টাকার ব্যাগটা সঙ্গে করে নিয়ে হাঁটতে লাগলাম। মনে মনে একটা অজানা ভয় বাসা করছে। এখন যদি চোর ছিনতাইকারীদের পাল্লায় পড়তে হয়,
তাহলে তার রক্ষাই নেই। আমরা ঠাকুরের নাম করতে করতে এগিয়ে চলেছি। প্রায় অনেকক্ষণ হাঁটার পর আমরা একটা গ্যারেজের সামনে এসে পৌঁছালাম। গ্যারেজের লোকটা সব গোছগাছ করা শুরুই করেছে। আমরা গিয়ে বললাম, দাদা, একটু দূরে আমাদের গাড়িটা বন্ধ হয়ে পড়ে আছে। একটা বিড়ালকে বাঁচাতে গিয়ে লাইট পোস্টে ধাক্কা লেগে যায়। আমাদের সেই কলকাতা যেতে হবে, একটু দেখে দেবেন দাদা। লোকটা বলল, ভালো সময় এসেছেন দাদা, আর একটু দেরি হলে আমি গ্যারেজ বন্ধ করে বাড়ি ফিরে যেতাম। আর এখানে আর কোনো গ্যারেজও খোলা পেতেন না এই সময়ে। চলুন দেখি কি হয়েছে। এরপর মেকানিককে নিয়ে আমরা গাড়ির কাছে গেলাম। লোকটা অনেকক্ষণ নাড়াঘাটা করে বলল, বুঝলেন দাদা, অনেক পার্টস ড্যামেজ হয়ে গেছে, রিপেয়ার করতে অনেকটা টাইম লাগবে। কয়েকটা জিনিসও নিয়ে আসতে হবে আমাকে। সব করতে করতে অনেকটা সময় লাগবে কিন্তু। যা, তাহলে কি করব? আজকের রাতটা কাটাবো কোথায়? মানিক বলল, আচ্ছা দাদা, আশেপাশে কি কোথাও থাকার জায়গা আছে? রাতটুকু কাটাতে পারলেই হবে। দাদা, এটা তো অজপাড়াগা না, হোটেল টোটেল তো পাওয়ার চাপ। হ্যাঁ, এক কাজ করতে পারে, এখান থেকে সোজা হাঁটা দিলে ওই 3-4 কিলোমিটারের মধ্যে একটা ডাক বাংলো পেয়ে যাবেন, সরকারি ডাক বাংলো। তবে এখন ওখানে আর কেউ আসে না, শুনেছি খালি একটা চাকরি নাকি ওখানে থাকে। তো ওখানে একবার গিয়ে কথা বলতে পারেন, যদি আপনাকে থাকতে দেয়। তারপর আর কোনো উপায় না দেখে ওই ডাক বাংলোটাতেই যাব বলে ঠিক করলাম। ডাক বাংলোটার সামনে এসে যখন পৌঁছালাম তখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে। এত রাতে থাকতে দিলে হয়? আমরা মস্ত বড় লোহার গেটটায় ধাক্কা দিতেই গেটটা ক্যাচ ক্যাচে আওয়াজ করে খুলে গেল। ভিতরটায় ঢুকতেই চোখে পড়ল চারিপাশে জংলি গাছপালা আর আগাছায় ভরে গেছে। ডাক বাংলোটার অবস্থাও খুবই করুণ। দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন ধরে যত্ন আত্তি হয় না। এখানে বাতাসটাও কিরম যেন থমথমে। সব মিলিয়ে বড়ই গা ছমছমে একটা পরিবেশ। আমরা দরজার কাছে গিয়ে কয়েকবার হাঁকডাক করতেই ভিতর থেকে একটা মধ্যবয়সী লোক হাতে হেরিকেন নিয়ে বেরিয়ে এলো। কি চাই? দাদা, আমরা কলকাতা থেকে এসেছি। আমাদের গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে। তাই বলছিলাম আজ রাতটুকু একটু থাকার ব্যবস্থা কি করা যায়? লোকটা আবারও ভারী কণ্ঠে বলল, না, হবে না, এখানে কোনো লোক আর থাকে না। এই বলে লোকটা দরজা বন্ধই করে দিচ্ছিল। তখনই মানিক বলে উঠল, দাদা প্লিজ, আজকে রাতটুকুই। আমরা বড় অসহায়, এখানে সেরম কিছুই চিনি না। আজকে রাতটুকু থাকতে দিলে আমাদের খুব সাহায্য হবে। মানিকের কথা শুনে লোকটা খানিকক্ষণ কিছু একটা ভেবে নিয়ে বলল, ঠিক আছে, আসুন। আমরা দুজনে ভিতরে ঢুকলাম। বাইরে থেকে ডাক বাংলোটাকে ওইরকম দেখতে হলেও ভিতর থেকে কিন্তু বেশ ছিমছাম। তবে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ চারিদিকে, ওটাই বড় বিরক্তিকর। লোকটা এরপর বলল, সামনের ওই ঘরটা আমি খুলে দিয়েছি, ওইটাতেই আজ রাতে আপনারা থাকবেন। আর খাবার দাবার কিন্তু কোনো ব্যবস্থা নেই। আপনাদের কাছে খাবার আছে তো? খাবার? হ্যাঁ, মানে ওই সামান্য কিছু আছে। ও ঠিক আছে, এক রাতেরই তো ব্যাপার, খুব একটা অসুবিধা হবে না। ধন্যবাদ দাদা, আপনি সত্যি অনেকটা উপকার করলেন। তবে আরেকটা কথা, রাত বিরেতে কেউ ডাকলে বা কিছু আওয়াজ শুনলে হুট করে দরজা খুলে বেরিয়ে পড়বেন না, তাতে আপনাদেরই বিপদ। এরপর আমরা যে কিছু জিজ্ঞেস করব তার আগেই লোকটা সেখান থেকে চলে গেল। আজব ব্যাপার, শেষে ওইসব কি বলে গেল উনি?
আমরা দুজন ব্যাপারটাকে বেশি গুরুত্ব না দিয়ে রুমটায় গিয়ে বসলাম। শরীর ততক্ষণে এত ক্লান্ত হয়ে গেছে যে আর পারছিলাম না, চোখ দুটো যেন ঘুমে জড়িয়ে আসছে। তাই আর দেরি না করে টুকটাক কিছু খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম। ঘুমটা যখন সবে একটু গাঢ় হয়েছে তখনই ঘরে একটা আওয়াজে চোখটা খুলে গেল। কিসের আওয়াজ হলো? আমি উঠে বসে দেখলাম ঘরে কিছু অস্বাভাবিক তো চোখে পড়ল না। তারপর আবার শুতে যাব অমনি সময় আমার চোখ পড়ল জানলার বাইরেটায়। ওখানে কেউ একটা দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, আমাদের দিকেই তো তাকিয়ে মনে হচ্ছে। আমি আবার উঠে বসে ভালোভাবে দেখতেই আবারও কিছু দেখতে পেলাম না। মনে মনে এবার খুব রাগ হলো। কি হয়েছে কি আমার? ভুলভাল দেখছি খালি। মানিক ততক্ষণে ঘুমে বেহুশ। আমি আবারও শুতে যাব, এবার দরজার বাইরে কাদের যেন হাঁটার শব্দ কানে ভেসে এলো। একজন নয়, একের বেশি। এবার একটু ভয় করলো। এত রাতে বাইরে কারা ঘুরছে? এখানে অন্য কোনো লোকরাও আছে নাকি? তখন লোকটাও যে বলল কোনো সাড়া শব্দ পেলে বাইরে বেরোতে না। তাহলে এইসবই ভাবছি, তখনই হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি দরজার কাছে গিয়ে দরজাটা খুলতেই হুট করে দমকা একটা ঠান্ডা হাওয়া ভেসে এলো, আর আমি যেন সম্মোহিত হয়ে গেলাম। তারপর অজানা কিছুর দিকে আকর্ষিত হয়ে আমি তার পিছন পিছন এগোতে লাগলাম। আমি তখন আর আমার মধ্যে নেই। আমার সারা শরীর তখন অন্য কারোর নিয়ন্ত্রণে। সদর দরজায় পেরিয়ে আমি ডাকবাংলোটার পিছনের দিকে এগোতে লাগলাম। আগাছা জঙ্গল কোনো কিছুরই পরোয়া আমার নেই। আমি শুধু সে ছায়ার পিছনে অগ্রসর। এরপর আমি এসে পৌঁছালাম একটা বড় কুয়োর সামনে। অন্ধকার গভীর একটা কুয়ো, আর কেউ যেন আমার কানে কানে বলছে, ছাপা ছাপা। আমিও কোনো এক অজ্ঞাত শক্তির নিয়ন্ত্রণে কুয়োর একদম ধারে এসে দাঁড়ালাম। আর একটু এগোলেই ঢলে পড়ব অন্ধকার মৃত্যুর কোলে। তখনই পিছন থেকে কারোর একটা চিৎকারে আমার হুঁশ ফিরে এলো। হুঁশ ফিরতেই বুঝতে পারলাম মানিক আমাকে ডাকছে। আর তখনই আমি নিচে তাকাতে আমার বুক শুকিয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি কুয়োর একদম ধারে। আমি কোনো রকমে নিচে নামলাম, আর মানিক এসে আমাকে জড়িয়ে ধরলো। তুই ওখানে কি করছিলি? পাগল হয়ে গেছিস নাকি? আমি জানি না ভাই, আমি জানি না। আমি নিজের হুঁশেই ছিলাম না। কি যেন আমার সারা শরীর নিয়ন্ত্রণ করছিল। আমাদের চিৎকারে দারোয়ান লোকটাও বেরিয়ে এসছে। তাকে সব বলতেই সে আমাদের বলল, ক্ষমা করবেন দাদারা, সব আমারই ভুল। আসলে ডাকবাংলোর পিছনে একটা কালো রহস্য লুকিয়ে আছে। অনেক বছর আগে কিছু বড়বাবুরা এখানে থাকতে এসেছিল। তখনই এক রাতে বড়বাবুর স্ত্রীকে এই কুয়োতে মৃত অবস্থায় আমরা উদ্ধার করি। তার মৃত্যুর কারণ আমরা আজও জানি না, কিন্তু তারপর থেকে যে কেউই এখানে থাকতে আসে তাদেরও সে একইভাবে
মৃত অবস্থায় এই কুয়ো থেকেই আমরা উদ্ধার করি। তারপর থেকে লোকের মুখে রটে যায় এইটা নাকি ভুতুরে ডাক বাংলো, আর তারপর থেকেই এখানে আর কেউ আসে না। কিন্তু এত বছর এখানে কাজ করে বড় মায়া পড়ে গেছে। আমিও তাই আর এটাকে ছেড়ে যেতে পারি না। এখানেই সারাটা জীবন থেকে গেছি। বন্ধুরা, আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টই আমাদের উৎসাহিত করবে আপনাদের জন্য এইরকমই আরও নতুন নতুন সত্যি ভূতের গল্প নিয়ে আসার জন্যে। আর আপনাদের সাথেও যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে নির্দ্বিধায় আপনাদের ঘটনাটা আমাদের অফিসিয়াল জিমেল অ্যাকাউন্টে পাঠাতে পারেন এবং আমাদের ফেসবুক চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন এক ভূতের গল্পের সাথে।